আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে। আমরা আমাদের ফেসবুক গ্রুপে অ্যানাউন্স করছিলাম যে এবছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার যেই ফিজিক্স পার্টটুকু আছে এটা আমরা কনসেপ্ট সহ কোশ্চেন ব্যাংকটা সলভ করে দিব আমাদের ফিজিক্স সোকার যে ফেসবুক গ্রুপটা আছে তার পক্ষ থেকে। তো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের প্রথম ক্লাস নিয়ে আসছি। এরপরে আমরা আরেকটা ক্লাস দিব, আমাদের সামান্য কিছু টপিক আজকের ক্লাসের পরে বাকি থাকবে, তো ওইটা আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। আজকে তার আগে আমি কিছু কথা বলি, তোমরা ক্লাসগুলো ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ডগুলো যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করবা। তো আজকে আমরা একটু নর্মাল নিয়মের থেকে একটু ডিফারেন্ট একটা ওয়েতে একটু ম্যাথগুলো সলভ করা শিখবো। তো আমি তোমাদেরকে চেষ্টা করব আজকে চিন্তার অন্য একটা জগতে নিয়ে যাইতে। তো আশা করি আমি তোমাদেরকে চিন্তার অন্য একটা জগতে নিয়ে যাব এবং সামান্য কিছু সেকেন্ডের জন্য হইলেও তোমরা হিপনোটাইজ হয়ে যাবে আজকের ক্লাসের উপরে, এতটুকু তোমাদের কাছে আমার আহ, আশা থাকবে। আচ্ছা, তো একা হিপনোটাইজ হইলে হবে না, নিজের ফ্রেন্ড সার্কেলদেরকে হিপনোটাইজ করাবা আমার ক্লাসের প্রতি। তো ক্লাসটা আমরা শুরু করার আগে আমরা ভেক্টরের ম্যাথগুলা একটু যেগুলো সলভ করবো এগুলো আমরা মেইনলি আজকে চেষ্টা করবো, আমরা তো ভেক্টরের কনসেপ্ট দিয়ে সলভ করতে পারি, আমি সেটা দেখাই দিব। বাট আমরা আজকে সরল রেখা থেকে ভেক্টরের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি এই চিন্তায় আমরা আজকে যাব। এটা আমাদের মেইন আকর্ষণ থাকবে আজকের ক্লাসের। আর এমসিকিউ সলভ করার জন্য এটা সবসময় মাথায় মাথায় রাখবা, পৃথিবীতে একটা কথা তুমি মাথায় রাখবা এমসিকিউ সলভের জন্য, যে আমরা ম্যাথ এবং ফিজিক্স চেষ্টা করব ম্যাক্সিমাম কোশ্চেন আমরা অপশন টেস্ট করে সমাধান করতে। পুরা ম্যাথ করার দরকার হয় না, জাস্ট তুমি যদি অপশন টেস্টের ওয়েটা বুঝতে পারো যে কিভাবে অপশন টেস্ট করতে হয়, আশা করি তুমি সবগুলা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এগুলো বুঝতে পারবে। অ্যাকুরেট অ্যান্সার আমাদের বের করতে হয় না, কারণ অপশনগুলো মানে অনেক ডিফারেন্স আকারে থাকে। তো ঠিক আছে, তো সরল রেখার জন্য আমরা প্রথমে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সরল রেখার ঢাল আমরা কিভাবে বের করি। তো মনে করো একটা সরল রেখার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু আমাদের হচ্ছে 0, এটা একটা সরল রেখা। তো এই সরল রেখার ঢাল আমরা বের করি। আচ্ছা দেখো, সরল রেখার ঢাল দেওয়া থাকলে সেই সরল রেখার সমীকরণটা এরকম হয়, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা আমাদের কোনো সরলরেখার ঢাল দেওয়া থাকলে আমরা সমীকরণটা এখান থেকে বের করি। তো এইটাও সরলরেখার সমীকরণ, এটাও সরলরেখার সমীকরণ। তো আমরা যে কোনো সমীকরণকে এই ফর্মে নিয়ে যাব, নিয়ে যে আমরা দেখব এক্স এর সাথে যে আছে এক্স এর সহগ, এই এক্স এর সহগকে আমরা বলবো হচ্ছে ঢাল। তাহলে এই সমীকরণকে আমরা একটু এই আকারে নিয়ে যাব, দেখো আমি একবারে যাব। আচ্ছা, যেহেতু আমাদের এইটা রিভিশন ক্লাস বা ওয়ান শট ক্লাস, আমি ধরে নিব এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি কনসেপ্ট গুলো আমরা সবাই জানি, ফিজিক্স ম্যাথ ওভারঅল একটা আইডিয়া আমাদের আছে। তো আমরা আশা করব যে আমাদের সরল রেখার কনসেপ্ট আমাদের জানা আছে। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে একবারে করব, দেখো আমার কিসের মান দরকার, আমার মান দরকার হচ্ছে এই ওয়াই এর মান দরকার, এই যে দেখো ওয়াই এর মান। তাহলে সবগুলোকে ওই পাশে পার করে দাও, তাহলে সি কে এই পাশে পার করলে হবে মাইনাস সি, এটা আমাদের কাজে আসবে না, ওই জন্য আমি ওটাকে আলাদা করে রাখলাম। তারপরে এইটাকে পার করলে আসবে মাইনাস এ এক্স। আচ্ছা, এবার বির সাথে একটা এই বিটা ছিল এখানে, দেখো এটা বাদে সবগুলোকে পার করছি, বিটা মিশাই দিয়ে আমি দুইটার আকারে ভাগ আকারে লিখে দিব। তো আমাদের এই পার্টটুকু দরকার নাই, আমরা শুধু এই পার্টটুকু নিয়ে কাজ করবো, যে সরলরেখার ঢালের আমরা একটা সূত্র জানি, যে এই সরলরেখার ঢালের সূত্র হচ্ছে, আচ্ছা আমি সূত্রটা পরে বলতেছি। তাহলে এইখান থেকে তুমি কি পাবা, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স প্লাস মাইনাস সি, বা যেটাই হোক, আমরা সি দরকার নাই, তো আমাদের শুধু এক্স এর যে সহগটা এটা দরকার। তাহলে এক্স এর যে সহগ সেটাই আমাদের, দেখো এই এক্স এর যে সহগ এইটাই হচ্ছে আমাদের ঢাল, এক্স এর সহগটাকে আমরা বলতেছি হচ্ছে ঢাল। এই যে এক্স এর সহগ হচ্ছে আমাদের ঢাল, তাহলে এইখানে এক্স এর সহগটা হবে আমাদের ঢাল, এখানে প্লাস মাইনাস আকারে সামথিং কিছু একটা ছিল, এটা আমাদের এত জানার প্রয়োজন নেই। তাহলে এই জন্য আমরা বলি, যখন আমরা সরলরেখার ঢাল নির্ণয় করি, ঢালের সূত্র আমরা বলি যে দেখো এই এটা কে ছিল এক্স এর সহগ, আর এই বিটা ছিল ওয়াই এর সহগ, এজন্য আমরা বলি মাইনাস এক্স এর সহগ। এইরকম শর্টকাট পড়লে তুমি ভুলে যাবা, মনে রাখতে পারবা না। তো আমরা যেটা করব, মনে মনে দেখো এই সমীকরণের সাথে এই সমীকরণটা কম্পেয়ার করব মনে মনে, যে এখানে এক্স এর যে সহগ বের হবে এই সমীকরণ থেকে মনে মনে বের করবা যে ওয়াই ইকুয়াল টু মাইনাস সি,
তারপরে হচ্ছে মানে এই লাইনটাতে আসবা মনে মনে -a/b, কারণ কি হবে পরীক্ষার হলে যখন তোমার মাথায় অনেক বেশি প্রেসার থাকবে, অনেক বেশি তুমি প্রেসারের মধ্যে থাকবা, তখন তোমার কি মনে হবে যে -b/a ছিল নাকি -a/b ছিল। তুমি শর্টকাট মুখস্থ করো, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে বসে এই সূত্রটাকে উল্টায় ফেলবা, -b/a করে ফেলবা, আমার আপত্তি হচ্ছে সেখানে। ঠিক আছে, ভুল করব না, আমরা এই জন্য কনসেপ্ট থেকে আগাবো। এটা করতে মোটামুটি 5 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, আমি বুঝাইছি জন্য আমার একটু বেশি লাগছে। তো এখান থেকে আমরা তোমার এইটা আমরা ঢাল বের করা শিখলাম যে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আচ্ছা, এখন আমরা আরেকটু কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখো দুইটা সমান্তরাল সরলরেখার কনসেপ্ট। দুইটা সমান্তরাল সরলরেখা কেন করতেছি, কারণ আমরা যে ভেক্টরের যে রুলস গুলো জানি এমসিকিউ সলভের, এটা দিয়ে করলে আমাদের হবে, বাট একটু এইখানে যদি 10 সেকেন্ড লাগে, এই সরলরেখা দিয়ে করলে তোমার 2 সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড লাগবে, জাস্ট চোখ দিয়ে এরকম করে দেখবা, চোখ দিয়ে দেখবা, অ্যান্সার বলে দিবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার সমীকরণ এরকম ছিল: ax plus by plus c1 equal to 0, ax plus by plus c2 equal to 0। মানে এই দুই সরলরেখাকে যখন তুমি সমান্তরাল বলবা, তার মানে তুমি এটা বলতেছো যে x এর সহগ যা থাকবে প্রথম সরলরেখা, এটা ধরো আমাদের 1 নাম্বার সরলরেখা, এটা আমাদের 2 নাম্বার সরলরেখা, তাহলে তুমি বলতেছো যে x এর সহগ যা x এর সহগ a সমান থাকবে এই সরলরেখা, y এর সহগ b, এটারও y এর সহগ b থাকবে, আর আমাদের ধ্রুবপদ দুইটা চেঞ্জ হবে। এটা হইতেছে আমাদের সমান্তরাল সরলরেখার দুইটা সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে আমরা যদি একটু এই দিকে ফোকাস করতে চাই, দেখো তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো, আমরা একক ভেক্টর নিয়ে কথা বলতেছি। তো একক ভেক্টর কি, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে তুমি যেই ভেক্টরটা পাবা সেইটা হচ্ছে একক ভেক্টর। তো আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না, আমরা মানে আশা করব আমরা এগুলো মোটামুটি জানি, বা কারো বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবে, আমি বলে দিব, বুঝাই দিব যদি কারো অসুবিধা হয় বুঝতে। তাহলে দেখো একক ভেক্টর কি, মনে করো এটা হচ্ছে আমাদের অক্ষ, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা একক ভেক্টর কাউন্ট করি হচ্ছে i, এদিকে কাউন্ট করি j, এদিকে কাউন্ট করি হচ্ছে আমরা k। আচ্ছা, মানে এখানে যদি 5i লিখি তাহলে বুঝাবে আমি 5 একক গেছি কোন অক্ষ বরাবর, এই যে i দেওয়া আছে মানে x অক্ষ বরাবর। তো এটা আমাদের একটা একক ভেক্টর। তো আমাদের কাছে জানতে চাইছে, দুইটা ভেক্টর দিয়েছে, দেখো একটা ভেক্টর আমাদের a, একটা ভেক্টর b, বলছে অভিলম্ব একক ভেক্টর কোনটি। আমি তোমাদেরকে একটু আগে বলছি, আমরা যখন ফিজিক্স এবং ম্যাথ সলভ করব, তখন আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে অপশন টেস্ট করা। আমি এইগুলো একটু মিশিয়ে দিচ্ছি, আমাদের মেইন কনসেপ্ট থাকবে, মেইন টার্গেট থাকবে আমাদের হচ্ছে অপশন টেস্ট করা। আমরা মেইন টার্গেটে রাখবো আমাদের অপশন টেস্টকে আমরা মেইন অপশনে রাখবো, এটাতে আমাদের সময় কম লাগবে, পুরো ম্যাথ আমাদের করতে হয় না। দেখো তাহলে আমি প্রথম কোশ্চেনটার অপশন টেস্ট করবো, দেখো কি বলছে, এত এর অভিলম্ব, মানে এই তলের সাথে লম্ব বরাবর একটা ভেক্টর বের করতে বলছে। কেমন ভেক্টর, একক ভেক্টর। আমি এখানে দুইটা অপশন টেস্ট করব, একটা টেস্ট করব প্রথমে যে একক ভেক্টর কোনটা, কি বলছে লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে মনে রাখবা কোন ভেক্টরকে যদি তুমি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দাও, তাহলে এইটার মান আসে 1, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের মান কত হয়, একক ভেক্টরের মান হয় 1। তাহলে আমি এইখানে কোনটা একক ভেক্টর, এই চারটা অপশনের মধ্যে, এখানে a, এখানে b, এখানে c, এখানে d, এই চারটার মধ্যে একক ভেক্টর কোনটা আমরা এইটা ডিফাইন করব, অপশন টেস্ট করতেছি। তাহলে দেখো তো এইটার কথা চিন্তা করো, তাহলে আমরা মান কিভাবে বের করি, দেখো তো দেওয়া আছে i, j, k। তাহলে আমরা এটার মান যখন বের করি, এগুলো একটা ক্যাপ চিহ্ন আছে, তখন আমরা কি করি, এদের সহগের উপর স্কোয়ার করে দেই, স্কোয়ার করে, তাহলে এখান থেকে আমার আসবে √3। তাহলে এই ভেক্টর গুলার মান কত দেখো তো, এভাবে 1/√3 দেওয়া আছে ইন্টু i মাইনাস জে প্লাস কে দেওয়া আছে। আমরা কিন্তু সরল রেখা এমনি এমনি শিখি না, আমরা সরল রেখাতে ম্যাথ প্রবলেম সলভ করব, আমাদের ইজি হবে। তাহলে দেখো তো এটা একক ভেক্টর কিনা আমি একটু চেক করি, তো এটা কি আমাদের একক ভেক্টর। তাহলে আমি উপরে এদের মানগুলো বসাই দিই, এদের মান 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে এখানে আর কি -1 এর উপর স্কয়ার, আলটিমেটলি +1 আসবে √3, √3। তাহলে দেখো তো উপরে √3 ডিভাইডেড বাই নিচে √3 ইকুয়াল টু 1। তাহলে এইটা আমাদের একটা একক ভেক্টর। এখন দেখো তো এই বাকিগুলা কি আমাদের একক ভেক্টর কিনা, এটা একটু দেখি তো।
তাহলে দেখো তো আমরা এইটুকুর মান পাইছিলাম √3। তাহলে আমি দেখো বি নাম্বার অপশন টেস্ট করতেছি, তাহলে উপরে আমার আসবে √3 আর নিচে √2। এটার মান কি 1 আসছে? আসে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমাদের একমাত্র এইটাই হবে যার মান 1, বাদ বাকি এইটার মানও 1 হবে না, এইটার মানও 1 না, এইটার মানও 1 না। এখন এইবার যদি 1 কোনো কারণে হয়ে যায় তাহলে কি করবা? হবে না, আই গেস হবে না। আমি যতগুলো কোশ্চেন দেখছি তাদের মধ্যে হয় না। এখন যদি হয় তাহলে এখানে একটু আরেকটু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একটু দাঁড়াও, সেটা হচ্ছে আমি একটু বলতেছি। আমাদের এইটা আমরা এইভাবে না করে আরেকভাবে করতে পারি। সেটার জন্য তোমার কি করতে হবে, এই যে দেখো, যে আমরা যখন লম্ব বরাবর ভেক্টর বের করি তখন দুইটার ক্রস গুণ করি। তাহলে এ আর বি এর ক্রস গুণন যখন আমি করব তখন আমার বের হবে হচ্ছে লম্ব ভেক্টর। এটা প্রসেসটা বড় হয়, তুমি তাহলে বুঝবা যে আমরা কেন অপশন টেস্ট করলাম। তাহলে এ বরাবর আমরা লিখি আই, এখানে লিখি জে, এখানে লিখি কে, এখানে আই এর সহগ লিখি, এখানে আই এর সহগ, এই বরাবর জে এর সহগ, এই বরাবর কে এর সহগ। তাহলে দেখো তো প্রথম ইতে আমার আই এর সহগ কত? 1। তারপর এটা আই এর সহগ কত? 1। একটু দাঁড়াও, এখানে না, সরি, 1। তারপর জে এর সহগ কত? দেখো কে এর সহগ এখানে নাই, দেখো এখানে এখানে জেই নাই, তাহলে জে এর সহগ মানে হচ্ছে এখানে 0। তারপরে দেখো কে এর সহগ আছে হচ্ছে -1, প্রথম সমীকরণ। তাহলে প্রথম ভেক্টরে, দেখুন দ্বিতীয় ভেক্টরটা দেখো তো, যেটা আমাদের বি ভেক্টর, বি ভেক্টরটা একটু খেয়াল করো তো। আই এর সহগ 1, জে এর সহগ 1, কে নাই, তাহলে কে এর সহগ 0। এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে এইটার লম্বা বরাবর একটা ভেক্টর পাবা। আলটিমেটলি এই ভেক্টরটাই তুমি পাবা যেটা আমরা অপশন টেস্ট করে বের করলাম। দেখো এটার নিয়ম হচ্ছে এখানে আমরা প্লাস চিহ্ন দিই, মাইনাস দিই, প্লাস, যেগুলো ম্যাথে শিখছো। তাহলে আমরা আই লিখি, লিখে এই বরাবর সারি কলাম বাদ দিই, বাদ দিয়ে এইদিকে আর গুণ করি। মনে করো এইটা এইদিকে বাদ, এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ দিয়ে এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ গেল। এইবার জে এর আগে যে চিহ্ন সেই সহগ দিয়ে সেম ভাবে জে এর সারি বাদ, কলাম বাদ, তারপরে যেই চারটা থাকবে তাদেরকে আর গুণ করে এইদিকে গুণ করে এইদিকে বাদ। তারপরে দেখো কে করে সেম ভাবে কে এর সারি বাদ, কলাম বাদ, আর গুণ করবা। এরপরে একটা ভ্যালু পাবা, ভ্যালু পাওয়ার পরে সেই ভেক্টরকে ধরো এই ভেক্টরটাকে আবার এই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হইতো, তারপরে না তুমি এইটা পাইতা। কিন্তু আমরা জাস্ট অপশন দেখে আগে টেস্ট করছি একক ভেক্টর কিনা। এখন দেখো যদি অনেকগুলা তোমার একক ভেক্টর, যে মানে সবগুলোর মানে এক আসছে, এরকম আসে না, এরকম আসবে না, কখনোই আসবে না। ঠিক আছে, এরকম কখনোই আসবে না যে দুইটা ভেক্টরের মান এক, এরকম আসবে না। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বারটা করে ফেললাম অনেক সহজেই। এইবার আমরা একটু আমরা তো শিখলাম সরলরেখা, সমান্তরাল সরলরেখা এবং লম্বটা আমরা শিখি নাই যে পরস্পর লম্ব হওয়ার শর্ত কি। তো আমরা এইটাকে 3 নাম্বারটাকে একটু যদি সলভ করতে যাই, দেখো কি বলছে। এ একটা ভেক্টর দেওয়া, বি একটা ভেক্টর দেওয়া, এবং বলছে এই দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এ এর মান কত হবে। তো আমরা সমান্তরাল সরলরেখা থেকে আমরা এই কনসেপ্টে আসব। ঠিক আছে, দেখো মনে করো এইটা একটা ভেক্টর 5 নিউটন। তো এ ভেক্টর জন্য কি এই সরলরেখা না? কথা বুঝো, এ যদি ভেক্টর হয় তাহলে সরলরেখা কি এরকম হইলে সেটা সরলরেখা, তাহলে এ ভেক্টর জন্য কি সরলরেখা হবে না? হবে, অবশ্যই হবে। তাহলে আমরা সরলরেখার কনসেপ্ট দিয়ে প্রবলেমটা সলভ করে ফেলবো। তাহলে দেখো তো দুইটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত, আমরা এখন চলে যাব সরলরেখায়। তাহলে দেখো সমান্তরাল হওয়ার, সমান্তরাল না, এটা আমরা লম্ব করতেছি প্রথমে। দেখো লম্ব, লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তাহলে m1 - m2 = -1 হবে। আচ্ছা, লম্ব হওয়ার শর্ত, তাহলে m1 × m2 = আমাদের -1 হবে। তাহলে আমরা কোন একটা সরল রেখার ঢাল কিভাবে বের করছিলাম, দেখো আমি তোমাকে একটু দেখাই। ai - 2j প্লাস কি আমাদের দেওয়া। তুমি এইটাকে x কল্পনা করো, কেন কেন কারণ এটা x অক্ষ বরাবর একক ভেক্টর। এটাকে y কল্পনা করো, কেন কারণ যেটা হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর। আচ্ছা, এটা আমাদের z, এটা আমাদের লাগে না, এখন আমাদের এটা প্রয়োজন নাই, আমাদের এমনিতে এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করলে মান আসবে। তাহলে আমি যদি এক
যে ভেক্টরটা a এর ঢাল জানতে চাই তাহলে কি করব, কি শিখছিলাম আমরা, মাইনাস a বাই b মানে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে করো দেখো মাইনাস a ডিভাইডেড বাই মাইনাস 2 ইন্টু এর সাথে আমরা গুণ দিব, b ভেক্টরের যে মান, তাহলে আমাদের b ভেক্টরটা কি ছিল দেখো, b ভেক্টরটা এইরকম ছিল যে 2a, তাহলে আমি মাইনাস 2a x এর সহগ, এই যে এটার সহগ ডিভাইডেড বাই শুধু a j এর সহগ। এখন দেখো তো এই মাইনাস কাটা, আচ্ছা এই a কাটাই, এটা ইকুয়াল টু আসবে -1, কারণ কি ঢাল দ্বয়ের গুণফল -1, তুমি যদি নরমালি করতে চাও করতে পারবা, ঠিক আছে, তুমি ভেক্টরের নিয়মে করতে চাইলেও এটা তুমি করতে পারবা। আমি তোমাকে একটু ঢাল দিয়ে শিখাই, আমাদের ম্যাথ অনেক মানে অনেক অল্প সময়ে আমাদের কাভার হয়ে যায়। তাহলে দেখো এটা কাটা, এইটা কাটা, তাহলে আলটিমেটলি দেখো a এর মান আসবে হচ্ছে -1। আচ্ছা আমরা একটু বিপদে পড়ে গেলাম, দেখো তো -1 সবগুলাতেই আছে -1, একটু বিপদে পড়ে গেলাম। তাহলে আমরা বুঝলাম যে আমরা -1 একটা অ্যান্সার হবে, আমরা এইটা টেস্ট করব না, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, কিভাবে একটু সামনের দিকে আগাবো দেখো। আচ্ছা তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত, এখন আমরা ভেক্টরে চলে আসলাম। লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ডট গুণফল হবে আমাদের 0। আচ্ছা তাহলে ডট গুণফল কিভাবে করতে হয়, সহগগুলা গুণ করতে হয়। আমি ভেক্টরটাকে এখানে লিখি, দেখো ai -2j, আমি তোমাদেরকে বোঝাচ্ছি জন্য আমার এত সময় লাগতেছে, তাছাড়া এগুলো এত সময় লাগার কোনো কিছু নাই। 2i + a -4k, তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন কিভাবে করি আমরা, দেখো এই যে i এগুলো মিশে দিবা, এই যে এগুলো মিশে দিবা, এখানে কি শুধু a ছিল, হ্যাঁ j কে এগুলো মিশে দিবা, এখানে কিছু নাই মানে 1 আছে, দিয়ে এদেরকে তুমি গুণন করবা, মানে জাস্ট মিশে দিও না। দেখো তুমি সহগগুলার গুণফল নিবা, যেমন ধরো আমি এখানে i লিখলাম, আমাদের এইটার যে ইটা আসে এটা আমাদের স্কেলার রাশি আসে, যেমন আমরা জানি যে ডট গুণন করলে আমরা স্কেলার একটা ফর্ম পাই, কি ফর্ম পাই দেখো, সেটা আমরা যেটা করি এইটা দিয়ে এইটাকে গুণ, মানে i এর সহগ আর ai এর সহগ গুণ, তাহলে 2a × a, তাহলে আমার আসবে 2a এর উপর স্কয়ার। হতাশ হয়ে গেছো তাই না, যে ভাইয়া ঢাল দিয়ে করাইলো অ্যান্সার তো মিললো না, এইবার মিলবে। দেখো এখানে আমরা অপশন টেস্ট করব, জাস্ট এক লাইন আসার পরে আমরা অপশন টেস্ট করব। দেখো তারপরে হচ্ছে আমাদের এখানে -2a, তারপরে -4 = আমাদের 0, এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আসছে। এখন আবার হায়ার ম্যাথে চলে যাও, যে ভাই ফিজিক্স পড়াইতে পড়াইতে বারবার হায়ার ম্যাথে যান কেন, তাই না? আচ্ছা দেখো হায়ার ম্যাথে কেন যাব, আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ জানি, তাহলে এই সমীকরণ সমাধান করে আমরা যদি দুইটা ভ্যালু পাই, ধরো x আর y, ওই দুইটা ভ্যালু এইখানে বসালে আমাদের অ্যান্সার 0 আসবে। এই তো আমরা কি করব, অপশন থেকে অপশনগুলা নিব, দেখো এই অপশনগুলোকে আমরা নিব, নিয়ে এখানে বসাবো। -1 আমাদের চেক করার দরকার নাই, কারণ আমরা জানি -1 হবেই, আর সবার সাথে দেখো -1 আছে, তাহলে আমরা -1 বাদে অন্য কিছু চেক করব। তাহলে দেখো তো আমি যদি -2 নেই আর এখানে এই 2টা দুইটা চেক করতে চাই, আমার একবারে চেক হয়ে আসবে। দেখো কিভাবে, আমি প্রথমে -2 নিচ্ছি, দেখো তাহলে -2 এর উপর স্কয়ার -2 ইন্টু -2 ইন্টু 4 এরকম একটা আসবে, তাহলে এখান থেকে 2 ইন্টু এটার উপর স্কয়ার করলে আসবে 4 মাইনাস, মানে আর কি তুমি এখান থেকে সলভ নিয়ে আসতে পারবা না, আমাদের কি ঠিক আছে, ai -2j k, তারপরে হচ্ছে 2a, তারপর a, তারপরে -4k। আচ্ছা এইখান থেকে দেখবা যে তুমি 0 আসবে না আমাদের অ্যান্সারটা, তো তুমি যেটা করবে প্লাস নিবা, আমি এখানে প্লাস বসে দিব, প্লাস বসে দিলে এটা এত বড় তো আসার কথা না, এটা এত বড় আসার কথা না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই যে এই অ্যান্সারটা বসাবে, যে যখন 2টা বসাবা,
এই -1 পরীক্ষা করার দরকার নেই, যখন এই শুধু 2টা বসাবে এটাকে একটু ভাঙতে পারো। তোমাদের মনে হয় ম্যাথ উঠাইতে একটু ভুল হয়েছে কিনা। আমাদের ম্যাথ ঠিক আছে, তোমরা হচ্ছে এইখানে 2 বসাবা, 2 বসালে দেখবে 0 আসবে, আমাদের এই যে এইটা হবে আমাদের হচ্ছে অ্যান্সার। 1 চেক করার দরকার নেই, কারণ 1 সবগুলোতেই আছে, এই জন্য আমরা 1টা চেক করব না। আচ্ছা, তাহলে আমরা একটু পরের স্টেপে যাই, পরের ম্যাথটা একটু আমরা দেখি। তাহলে যখন দুইটা সরলরেখা লম্ব ছিল, দুইটা সরলরেখা যখন লম্ব ছিল, আমরা বললাম ঢালের গুণফল হচ্ছে 1। এইবার একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে বলি 5x, এটা আমাদের হায়ার ম্যাথের কনসেপ্ট, প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0 এবং x প্লাস ধরো 5, y প্লাস এটাও ধরো 5 ইকুয়াল টু 0। আমি যদি তোমাকে বলি আমাদের দুইটা কনসেপ্ট হচ্ছে আছে, সেটা দুই কনসেপ্ট হচ্ছে, তুমি যখন সমান্তরাল সরলরেখা চাপা বা সমান্তরাল ভেক্টর চাপা, তখন তোমার কনসেপ্ট হবে দুইটা। কি কি কনসেপ্ট দেখো তো? ঢাল সমান থাকে, সমান্তরাল সরলরেখার ঢাল সমান। কারণ কি দেখো, এই যে এটা আমাদের এক্সিস, ঢাল হচ্ছে এই যে এরকম দুইটা ভেক্টর থাকলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল সমান, মানে ঢাল সমান। আমরা এই আলোচনাগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি তোমাকে দেখাই। দেখো তো, তোমাকে এইরকম দেওয়া থেকে যদি বলে সমান্তরাল সরলরেখা, আমরা কি দেখছিলাম? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, c1 ছিল, তারপরে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0 ছিল। তাহলে আমরা বলছিলাম যে x এর সহগ দুইটা সমান ছিল, y এর সহগ দুইটা সমান ছিল। আমি এখন কি করব, আমরা হায়ার ম্যাথে এই ম্যাথটা করে আসছি সরলরেখায়। আমি এইটাকে, একে আমি গুণন করব হচ্ছে 5 দিয়ে, 5 এটা আমাদের 1 হবে, এটাকে 5 দিয়ে গুণ করলে দেখো 5y আর এখানে আসবে 5। এইবার দুইটা সরলরেখা সমান্তরাল হইছে। এতটুকু কনসেপ্ট বুঝলে আমরা এখন এইখান থেকে সরলরেখা এটাতে আসবো 4 নম্বরে। দেখো তাহলে আমাদের দেওয়া 5i প্লাস 2j প্লাস 3 কে দেওয়া, আরেকটা দেওয়া 15i প্লাস aj প্লাস 9k। তাহলে আমরা এইটার মতো করে এই দুইটাকে সমান করে নিই, যেহেতু এটাকে বলছে এরা পরস্পর সমান্তরাল। তো আমি এই দুইজনকে সমান করার জন্য কি একটা টেকনিক করব, দেখো আমি এক নাম্বারকে এইটাকে আমি গুণ করব 3 দ্বারা। এইটাকে 3 দ্বারা গুণ করলে দেখো কত হবে, 3 5 15, নিচেরটার সাথে মিলে গেছে। 3 দিয়ে কেন গুণ করলাম? নিচেরটার সাথে মিলানোর জন্য। এরপরে 3 দিয়ে গুণ করলে এর মান হবে 6, 2 ছিল আর 3 গুণ করলে হবে 6। এইবার 3 আছে, 3 দিয়ে গুণ করলে হবে 9। এইবার দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা বলছিলাম i এর সহগ ইকুয়াল হয়েছে দেখো 15 15, তাহলে k এর সহগ হয়েছে 9 9। তাহলে j এর সহগ কি হবে দেখো তো, এই j এর সহগ a, এই j এর সহগ হচ্ছে 6। তাহলে তুমি জাস্ট মনে মনে এক নাম্বার ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবে। বা আমরা এটাকে ভেক্টরে যেভাবে সলভ করি, সেটা হচ্ছে এদের ঢাল সমান হয়, মিশে দিলাম যে এটা আমাদের ঢাল সমান হয়। তাহলে দেখো তো, i এর সহগ ডিভাইডেড বাই এই i এর সহগ ইকুয়াল টু এই j এর সহগ ডিভাইডেড বাই এই j এর সহগ। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো তাহলে এইটা দিয়ে এটাকে কাটো 3, তারপরে 1 আর আর গুণ করো 6, সেম অ্যান্সারটাই পাবা। জাস্ট এটা তোমার করতে হইছে আগেরটাতে মনে মনে তুমি একে মনে মনে 3 দিয়ে গুণ করে নিবা। গুণ করে নিলে দেখবে এখানে আসবে 6, তাহলে j এর সহগ এখানে 1, এখানে 6। আচ্ছা, আমরা আশা করি বুঝলাম। আমাদের আলোচনা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আমরা একটু শর্টকাটে আগাবো, আর একটু শর্টকাটে আগাবো। আচ্ছা, আচ্ছা আমাদের 5 নম্বরে একটা প্রবলেম আসছে, একটু খেয়াল করো। দেখো এই ভেক্টরের একটা লম্ব ভেক্টর তোমাকে বের করতে বলছে, এই ভেক্টরের। এখন এই ভেক্টরটা কোন তলে আছে চিন্তা করো। মনে করো এইটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। তাহলে এক্স আর ওয়াই অ্যাক্সিসে মনে করো জিনিসটা এইরকম, এইটা আমাদের ওয়াই, এটা এক্স, এটা আমাদের জেড। জেড তাহলে আমরা এই অক্ষ বরাবর দাঁড়াও। তাহলে আমরা এইটা মনে করো আমাদের এক্স, এইটা আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। ওয়াইটা এরকম না, ওয়াইটা এরকম।
তাহলে এই যে এখানে আই আছে মানে এটা এক্স অ্যাক্সিসে আছে, এখানে একটা তার পার্ট আছে, আবার জে আছে মানে ওয়াই অ্যাক্সিসে তার একটা পার্ট আছে। চিন্তা করো তো, এক্স ওয়াই জেড তিনজনের সাথে লম্ব, তাহলে কোন একটা ভেক্টর যদি এক্স আর ওয়াই তলে থাকে, এটা 3D তো বুঝাইতে পারতেছি না। দেখো মনে করো এইটা একটা, এই বোর্ড একটা, হাত একটা, এটা 3D বুঝছো, 3D বুঝাইতে পারবো না হাতে। তো এইটা এক্স, এইটা ওয়াই জেড, মানে এই তলে যে থাকবে সে এই অক্ষের সাথে লম্বে থাকবে। এই তলে আছে হচ্ছে আমার, এটা ক্যালকুলেশন করা বা তুমি ভেক্টরের যে কোনো টপিক দিয়ে করা থেকে এটা দেখো কনসেপ্টটা বুঝো। তাহলে এই তলের সাথে এটা আছে, এই দুই তলে, এই তলের সাথে লম্ব কে জেড, তাহলে জেড অক্ষে কে থাকে, জেড অক্ষে থাকে কে, জেড অক্ষে থাকে কে। আমরা এক্স অ্যাক্সিসে কল্পনা করি আই ভেক্টর, একক ভেক্টর, ওয়াই অ্যাক্সিসে করি জে কে, আর এক্স অ্যাক্সিসে করি কে কে। তুমি এখন দেখো তো এটাও এক্স ওয়াই তলে, তাহলে কি এটা লম্বে আছে? নাই। এটা এক্স অ্যাক্সিসে আছে, এটাও লম্বে নাই, তাহলে এইটার দিকে দেখো তো, এইটা কে আকারে আছে, মান কত তোমার দেখার দরকার নাই, কে আছে না কে, তাহলে এই দুইটার সাথে লম্ব থাকে জেড অ্যাক্সিসে, জেড এর সাথে থাকে কে। আমাদের 5 নাম্বারটা সলভ হয়ে গেছে। আমি একটু মিশিয়ে দিই, আমাদের ক্লাসটা একটু মনে হয় বেশি লেন্দি হয়ে যাচ্ছে, অনেক লেন্দি হয়ে গেছে ক্লাস। ঠিক আছে, দেখো আমাদের মেইন টার্গেট থাকবে আমরা অপশন টেস্ট করব, মেইন টার্গেট হচ্ছে আমাদের অপশন টেস্ট করা। আচ্ছা দেখো এরকম একটা কোশ্চেন যে ডট গুণন দেওয়া আছে 18, তাহলে আমরা দুইটা ভেক্টর ধরে নিব এ আর বি। ডট গুণন 18 মানে কি, আমরা জানি এ বি cos থিটা ইকুয়াল টু 18। আবার দেখো ক্রস গুণন, আমাদের দেখো ভেক্টরের মান দেওয়া নেই, আমরা ধরে নিলাম, তাহলে ক্রস গুণন এ বি সাইন থিটা, যেহেতু মান নিয়ে কাজ করতেছি তাই আর আমরা ভেক্টর সাইন দিচ্ছি না এখানে, এখানে একটা ভেক্টর সাইন আছে। এখন দেখো তো একটা জিনিস খেয়াল করো, 6√3 হয়েছে। আচ্ছা এখন দেখো এই দুইটা ভেক্টর আমরা ধরে নিছি কিন্তু ক্যালকুলেশনে নাই, তাহলে এদেরকে আমরা তুলে দিতে হবে। তাহলে আমি 1 নাম্বারকে, না দেখো 2 নাম্বার দিলাম এটাকে, তাহলে আমি 2 কে ভাগ করব 1 দিয়ে, কেন, তাহলে আমার সাইন আর কস কাটা দিয়ে ট্যান থাকবে। দেখো তাহলে এখানে এ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ বি কস থিটা ইকুয়াল টু থাকবে 6√3 ডিভাইড বাই 18। এইখান থেকে এ বি কাটা, এটা আসবে তোমার ট্যান থিটা, আর এইখান থেকে একে কাটলে আসবে 3, আর এইটাকে আবার লেখা যায় দেখো √3, আর 3 কে লেখা যায় √3 ইন্টু √3, মানে এইটা আর এইটা গুণ করলে আমাদের শুধু 3 অ্যান্সার আসবে। 3 কে লেখা যায় √3 ইন্টু √3, তাহলে একটা একটা কাটা, তাহলে এখানে 1/√3, এখান থেকে তুমি থিটার একটা ভ্যালু পাবা। এই ছিল আমাদের আলোচনা, আমরা একটু ফাস্ট আগাইলাম। আজকের মেইন যে ইটা ছিল, থিঙ্কিংটা ছিল, সেটা হচ্ছে তুমি সরল রেখার কনসেপ্ট দিয়ে ভেক্টরের প্রবলেমগুলো জাস্ট চোখ দিয়ে দেখে বলে দিতে পারবে অপশন টেস্ট করার মাধ্যমে। এতে করে কি হইলো, আমাদের আজকের ক্লাসে আমরা সরলরেখার কনসেপ্টও আমাদের ক্লিয়ার হইলো। সরলরেখার কনসেপ্টের সাথে আমাদের ভেক্টরকে আমরা কিভাবে রিলেট করতে পারি, আমরা ভেক্টরের ফর্মুলা তো জানি, ভেক্টরের ফর্মুলার সাথে আমরা সরলরেখার কনসেপ্টটা দেখলাম। আচ্ছা এইবার আসো আমাদের লব্ধি সংক্রান্ত আলোচনায়। লব্ধি সূত্র হচ্ছে এরকম, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ আলফা। আমরা এটা কয়েকটা স্পেশাল কেসের জন্য দেখব, এই কয়টা, এই চারটা আমাদের একদম ভাইরাল বলতে পারে, এটা মুখস্থ করে ফেলতে হবে। কেন ভাইরাল, কেন, কারণ এটা ঘুরে ফিরে বারবার আমাদেরকে এই জিনিসগুলাই দেয়, তো এই জন্য এটা আমাদের ভাইরাল টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই জন্য আমরা এই জিনিসগুলা বারবার করে করার মাধ্যমে মুখস্থ করে ফেলবো। তাহলে দেখো আমি প্রথমে 0 ডিগ্রি বসাবো, কি আসে, তাহলে এইখানে যদি আমি 0 ডিগ্রি বসাই তাহলে কি আসবে দেখো। আচ্ছা cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে এইখানে আসবে 1। তাহলে আমার থাকে কি এ স্কোয়ার প্লাস, আমি একটু দেখো সাজুগুজু করে লিখতেছি, প্লাস 2ab কে আগে লিখলাম। আচ্ছা cos থিটা তো চলে গেল, 2ab ইন্টু বি এর উপরে স্কোয়ার। এবার দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে কিনা, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ পড়ছে, এই ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে এখানে কি করবা, এ প্লাস বি হোল স্কোয়ার, শেষ। এইখান থেকে এটা কাটা গেলে হবে এ প্লাস বি। তাহলে দেখো যখন তোমার দুইটা ভেক্টরের মাঝখানে কোণ হবে 0 ডিগ্রি, তখন তাদের লব্ধি হবে জাস্ট দুইটা ভেক্টরের নর্মাল যোগফল, ঠিক আছে। আচ্ছা এইবার আসো 180 ডিগ্রিতে,
তাহলে আমি এখানে 180 ডিগ্রি বসাবো, 180 ডিগ্রি বসালে তুমি এইখানে একটা মাইনাস পাবা, তাহলে এইখানে একটা মাইনাস পাবা, এইখানে একটা মাইনাস পাবা। কেন? তাহলে দুইটা ভেক্টর 180 ডিগ্রি কোণে কাজ করলে আমরা জাস্ট দুইটা ভেক্টরকে নরমালি বিয়োগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের আসে, সেটা হচ্ছে এই যে 3 নাম্বারটা, এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের আসে। এটা কি বলছে দেখো, যে ভেক্টর, একটা ভেক্টর যদি অপর একটি ভেক্টরের সমান হয়, মানে p = q = r হবে, তাহলে কোনটা হচ্ছে 120 ডিগ্রি হয়, এই পুরা কন্ডিশনটাই আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আমি একটু দেখাই দিই। দেখো, তাহলে আমি যদি লব্ধির সূত্র লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ আলফা। এবার আচ্ছা, পি দিয়ে ধরছি না, আচ্ছা আমি তাহলে এগুলোকে পি করে দিই, একে পি করে দিই, পি না এটা কিউ। তাহলে আমি কি বলছি দেখো, পি কিউ ইকুয়াল টু আর, মানে যেই দুইটা ভেক্টর তুমি ধরবা পি সেটা ইকুয়াল টু কিউ হবে, এবং তাদের লব্ধিটাও ওই আরই হবে, বুঝছো? মানে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তোমার এই পি যা হবে, একটা ভেক্টর কিউ যা হবে, আরও তাই হবে। তাহলে এখান থেকে 120 ডিগ্রি কিভাবে আসে আমি একটু দেখাই। তাহলে আমরা যে কোনো একটা ইকুয়াল ধরে নিব, আমাদের তো এরকম কন্ডিশন, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। তাহলে আমি সবাইকে পি তে কনভার্ট করতেছি, দেখো, তাহলে আর কে আমি লিখবো পি, এরপরে দেখো পি তো আছে, এই পি কে লিখবো পি, এই কিউ কে লিখবো আমি পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2, এই কিউ কে যদি পি লিখি তাহলে এই পি গুণ করে কত হয়, পি স্কোয়ার কজ আলফা। আচ্ছা, এইবার দেখো তো, এই দুই পি যোগ করলে কত হয়, 2p, তাহলে আমি কমন নিলাম 2p, মানে লিখলাম যোগফল। এবার কমন নিব আমি, দেখো 2p স্কোয়ার যদি আমি কমন নেই, 1 প্লাস কজ অফ আলফা, এইটা আমাদের কথা। এইবার দেখো আমি এইটাকে বের করে নিয়ে আসবো বাইরে, এই পাশে আমার একটা পি আছে, তাহলে দেখো তো এইটা রুটের মধ্যে আছে স্কোয়ার, তাহলে এখানে আসলে হবে শুধু পি, আর 2টা আছে √2 থাকবে, আর এইখানে এটা এরকমই থাকবে 1 প্লাস কজ আলফা, তাহলে এই পি কাটা, এই পাশে থাকলো 1 ইন্টু √2। আচ্ছা, এইবার দেখো রুটের মধ্যে 1 প্লাস কজ আলফা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এটা আমাদের ত্রিকোণমিতির একটা ফর্মুলা, এটা আমরা ম্যাথে শিখছি, আমি এটা ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, তাহলে এইখান থেকে কি আসে ক্যালকুলেশন, দেখো এইটার এটা কাটা, রুট কাটা, তাহলে এই রুটটা শুধু 2 এর উপরে, এই রুট, তাহলে এই রুট টু গুণ করলে কত হয়, আমরা একটু আগে দেখছি, রুট গুণ করলে ওই সংখ্যাটা আসে 2, এইখান থেকে করলে আসবে হাফ ইকুয়াল টু সাইন আলফা বাই 2, বা তুমি আলফা বাই 2 ইকুয়াল টু পাবা 60 ডিগ্রি, সেইখান থেকে আলফা ইকুয়াল টু পাবা 120 ডিগ্রি। এই ছিল আমাদের কথা। এবার আমরা আরেকটু ফাস্ট আগাবো, আমাদের ক্লাস অনেক বেশি লেন্দি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, সেটা আমরা সামনের দিনে যখন নদী নৌকার অঙ্ক করব বা নদী নৌকার কনসেপ্ট দেখবো, সেখানেও আমরা দেখতে পারবো। আজকে আমি আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তো তখন তুমি সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করবা। ধরো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে তুমি জাস্ট এনে কোনো কথা না বলে সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি এই দিকে কোনো এক বরাবর যাবে, তাহলে আমি এটাকে ধরলাম আর। এবার দেখো তো, আমরা ভেক্টর শিফটিং নামে একটা টপিক শিখছিলাম, তো আমরা ওখানে নিজের সুবিধা মতো ভেক্টরকে শিফট করতে পারতাম। তাহলে দেখো আমি সমকোণী ত্রিভুজ তৈরি করব, যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে আমি তখনই সমকোণী ত্রিভুজ তৈরি করব বুদ্ধি করে। তাহলে আমি এইটাকে তুলে এই পয়েন্টে নিয়ে আসবো, দেখো মান আর দিক অপরিবর্তিত রেখে এটাকে আমি শিফট করলাম, এখন আমি আর চাচ্ছি, আর ইকুয়াল টু আসবে, দেখো এটা অতিভুজ, বাকি দুইটা লম্ব আর ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে আর ইকুয়াল টু আসবে √ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। শেষ আমাদের টপিক। আমরা আর একটু ফাস্ট আঁকাবো, তাহলে যখন আমাদের হচ্ছে 90 ডিগ্রি হবে, তখন মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিভাবে, সমকোণী ত্রিভুজ ফর্ম করার মাধ্যমে। এইবার দেখো আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম একটা টপিক আছে, সেটা হচ্ছে লব্ধির। চিন্তা করো তো, মনে করো 5 আর 6,
আমরা ভেক্টরের, ধরো এটা দুইটা ভেক্টরের মান, আমরা ভেক্টরের দুইটা অপারেশন সম্পর্কে জানি, একটা হইতেছে ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগ, বা আমরা ভেক্টরের সূত্র কি জানি, cos আলফা থাকে না ভেক্টরের সূত্রে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। তো ত্রিকোণমিতির মানের উপর ডিপেন্ড করে তোমার ভেক্টরের সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা কত। তাহলে আমার cos আলফার মান আমরা জানি -1 থেকে শুরু করে এটা আমাদের +1 পর্যন্ত মান দেয়। আমি সূত্রটা মিশাইতে একটু ভুল করছি, সেটা দেখো, দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করতো তখন আমরা দুইটা ভেক্টরকে জাস্ট নর্মালি যোগ করতাম, মনে করো এখানে 5 6, তাহলে 5 যোগ 6, এটা আমাদের ম্যাক্সিমাম মান, কারণ এখানে আমরা দুইটা ভ্যালুকে যোগ করছি। কেন যোগ করলাম, আমরা দেখছি ভেক্টর, যে ভেক্টরের নিয়মে যোগ করছি, কিন্তু যোগ করে দেখছি যে নর্মাল দুইটা ভেক্টর যোগ করলে আমাদের ভেক্টরের নিয়মটা ফলো করে, এই জন্য সেম ডিরেকশনে কাজ করলে আমরা দুইটা ভেক্টরকে যোগ করলাম। এবার দেখো, আমি দুইটা ভেক্টরকে বিপরীত ডিরেকশনে দিব, ধরো এইদিকে আমি দিলাম 6, এইদিকে দিলাম 5, তাহলে 180 ডিগ্রি কোণ এখানে ছিল 0 ডিগ্রি, এই যে এই কেস, আর এখানে আমাদের এই কেস ফলো করছে, তাহলে এখানে আসলে 180 ডিগ্রি। কি করবা এখন বলো তো, এখন জাস্ট দুইটা ভেক্টর নরমালি বিয়োগ করবা, তাহলে এখান থেকে আসবে 1। তাহলে আমরা যখন 0 ডিগ্রি পাই তখন ম্যাক্সিমাম মান পাই, এটা আমাদের কত আসবে 5 11, এটা আসবে 1। তাহলে তোমাকে যদি বলে এই দুইটা ভেক্টরের মান কোনটি হওয়া সম্ভব না, এই দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান হচ্ছে 11 আর সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 1। এর বাইরে যত মান, ধরো এখানে 12 13 100, এই মানগুলো আমাদের ভেক্টরের মান কখনোই হতে পারে না। সর্বোচ্চ মান হবে দুইটা ভেক্টরের যোগফল, এটা তো কমন সেন্স, এটা তো কমন সেন্স। তুমি মনে করো দুটো জিনিস যোগ করবা, তাহলে এটা সব থেকে বেশি হবে, দুটো জিনিস বিয়োগ করবে এটা সব থেকে কম হবে, এটা তো কমন সেন্স। তাহলে এর বাইরে মান হইতে পারে না, ধরো -1 বা 0.5 হইতে পারবে না। এই ছিল আমাদের আলোচনা। আমরা আরেকটু আগাই, ডট প্রোডাক্টের দিকে একটু যাব, একটু ফাস্ট আগাবো, আমি একটা করে দেখিয়ে দেবো, একটা, এইখান থেকে একটা দেখাবো। দেখো, তাহলে আমরা আই ডট আই এর মান জানতে চাচ্ছি, তাহলে আই ডট আই কি, দেখো তো, দুইটা ভেক্টরের এত ইনটু cos আলফা, আমাদের সূত্র কি ছিল, a ডট বি ইকুয়াল টু এ বি cos আলফা, এটা আমাদের ছিল সূত্র, এ বি cos আলফা ছিল আমাদের সূত্র। তাহলে এটা আমরা করলাম, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে দুইটা এক্স অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত বলো তো, 0 ডিগ্রি। আই মানেই তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর না, এক্সটাই হচ্ছে আমাদের আই একক মানের জন্য। তাহলে দেখো তো, এখানে আমি 0 ডিগ্রি বসালাম, তাহলে এটার মান আসলো 1, আর একক ভেক্টরের মানই 1, মানে আই এর মান 1, এই আই এর মান 1, তাহলে এটা 1 এটা 1, আলটিমেটলি আমার আসবে 1। এইটা কেটা জেটা সেম, তাহলে এটার মান আসবে 1। আমি একটু আই আর জে করে দেখাই তো, দেখো আই ডট জে, তাহলে আই ইন্টু জে ইন্টু কস 90 ডিগ্রি। কেন, কারণ আইটা আমাদের কাজ করে এক্স অ্যাক্সিসে আর জেটা কাজ করে আমাদের ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে। তাহলে এ দেখো মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বসাও, 90 ডিগ্রি মান 0, আলটিমেটলি পুরোটাই আসবে আমার 0। এই ছিল আমাদের কথা। আচ্ছা, আমাদের এইটুকু শেষ। এবার আমরা একটু ক্রস গুণনের দিকে যাব। দেখো, তাহলে ক্রস গুণনের সূত্র আমরা কি জানি, যদি দুইটা ভেক্টর আমাদের হয়, এ ক্রস বি আমাদের হবে এ বি সাইন আলফা ইন্টু, মানে এটা আমাদের ডিরেকশন বোঝায় যে এই দুইটার সাথে এটা আমাদের লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, আমি দেখো একটা দেখাবো। এইটা যদি দেখাই আই ক্রস আই, আই ক্রস আই, তাহলে আই গুণন সাইন, আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি, তো এই চিহ্নটা আমরা এখন আর না দিই, ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত বলো তো, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে এই অ্যান্সারটা আসবে আমাদের 0, তাহলে এই অ্যান্সারটা আসবে সবগুলোর জন্য আমাদের আসবে 0। আচ্ছা, এখন এইখান থেকে আমরা ভেক্টরের বিনিময় সূত্রটা পড়ে ফেলবো, সেটা হচ্ছে আই ক্রস যে, এইটা দেখো আমরা একটু আগে একটা কনসেপ্ট শিখছি, সেইখান থেকে আমরা এটা বের করতে পারবো। কেমন কনসেপ্ট দেখো তো, আই আর জে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কাজ করতেছে, তাহলে আমাদের বাকি একটা অ্যাক্সিস কে জেড, তাহলে আই জে এইটার সাথে
এইটার ক্রস গুণফল যেটা হয় সেটা এই দুইটার সাথে হয় লম্ব, তাহলে এইটার সাথে লম্ব আমাদের জেড অক্ষে একটাই, সেটা হচ্ছে কে। আই ক্রস জে ইকুয়াল টু কে। আর এইটাকে আরেকভাবে লেখা যায়, আমরা ভেক্টরের ক্ষেত্রে জানি ক্রস গুণনের ক্ষেত্রে যে ভেক্টর বিনিময় বিধি মানে না, তাহলে যখন আমি এটাকে জে ক্রস আই লিখতে চাবো তাহলে আমি একটা ভুল করলাম। এটা বিনিময় বিধি, ডটের ক্ষেত্রে লেখা যায় আই ডট জে ইকুয়াল টু জে ডট আই তুমি লিখতে পারবা, কিন্তু ক্রসের ক্ষেত্রে এটা লিখতে পারবা না, এটা আমাদের বিনিময় বিধি মানে না, একটা মাইনাস দিয়ে দিব। তো এইভাবে বাকিগুলাও আমাদের একইভাবে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই, আমাদের ক্লাস মোটামুটি শেষ, অনেক ফাস্টও করাইছি আবার স্লো করাইছি। দেখো এখন তিনটা ভেক্টর সমতলী হওয়ার একটা শর্ত আমাদের কাছে আসে, মনে করো একটা এ বি আর হচ্ছে আমাদের সি। এখন বলে এই তিনটা ভেক্টর সমতলী হওয়ার শর্ত কি। তুমি প্রথমে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল নিবা, ধরো আমি বি আর সি এর ক্রস গুণফল নিব, নিয়ে এই ভেক্টরটার সাথে এ ভেক্টরের আমি ডট গুণন করব। বা কেউ যদি চায় যে আমি বি আর সি করবো না, আমি হচ্ছে সি আর এ করব, ক্রস গুণন করো, কোনো সমস্যা নেই, তার সাথে বি এর ডট করব, তাও সেম অ্যান্সার আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের তিনটা ভেক্টর সমতলে থাকার শর্ত, সমতলীয় হওয়ার শর্ত। এবার আমাদের ক্রস গুণন থেকে আরেকটু টপিক বাকি আছে, সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রফল। তাহলে যখন আমাদের এই দিকে একটা ভেক্টর দেওয়া থাকবে এ, এদিকে একটা ভেক্টর দেওয়া আছে মনে করো আমাদের বি, এইটাকে আমরা বলি সন্নিহিত বাহু, মানে একই বিন্দুতে কাজ করে, এটাকে আমরা বলি সন্নিহিত বাহু। এইবার এইবার তাহলে সন্নিহিত বাহু যদি হয়, এইটার সূত্র হচ্ছে, মানে এটা দিয়ে একটা সামান্তরিক তৈরি করলাম, এই যে একটা সামান্তরিক তৈরি করলে, এখন তোমার কাছে জানতে চাইছে যে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত। এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফল। এই একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে তাদের ক্রস গুণফল থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এখন দেখো তো, এই সামান্তরিকটা আমি দুই ভাগ করব। দেখো আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাই, তাহলে এই সামান্তরিকের একটা কর্ণ, সামান্তরিকের কর্ণ সামান্তরিকটাকে তোমার দুইটা সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে এটা মনে করো সামান্তরিকের কর্ণ। তাহলে এই অংশটুকু একটা ত্রিভুজ হয়েছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলকে কি করবা, এই টোটাল ক্ষেত্রফলের এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এ ক্রস বি ছিল, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবা। আচ্ছা, আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যদি আমাদের কর্ণই দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে যে এ ক্রস বি এর অর্ধেক, এটা কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের এইটা। আমাদের আর সামান্য কিছু টপিক বাকি আছে, আমি আশা করি তোমরা, যে সরলরেখাটা তো আমি করাইলাম, তোমাদের হয়তো একটু মাথা ঘুরতেছে, বাট দেখো তুমি যদি এইভাবে জিনিসটাকে চিন্তা করো তোমার অনেক ইজি হয়ে যাবে। তুমি তো, আমাদের আমাদের হচ্ছে দেখো এখানে আমি লিখে রাখছি, ডট গুণফল যদি এ ডট বি ইকুয়াল টু 0 হইলে এরা হয় হচ্ছে পরস্পর লম্ব, আর এ ক্রস বি হইলে এরা হয় হচ্ছে সমান্তরাল। তো তুমি আসলে পরীক্ষার হলে এত কিছু করতে পারবা না, যে এইভাবে সাজাবা আই যে কে এখানে সহগ এখানে সহগ দিয়ে ক্যালকুলেশন করে বের করে, এত ধৈর্য তুমি পাবা না। তুমি এটাকে একটু সরল রেখার সাথে একটু চিন্তা করো তো, যদি তুমি এটাকে সরল রেখার সাথে চিন্তা করো তাহলে দেখবা সমান্তরাল সরল রেখার বৈশিষ্ট্য থেকে ইজিলি পেয়ে যাবা যে ঢাল দ্বয় সমান থাকে সমান্তরাল সরল রেখার। আর আমরা আরেকটা কনসেপ্ট কি শিখলাম, ও সমান্তরাল সরলরেখার যে এক্স এবং ওয়াই এর যে সহগগুলো থাকে, আই এর যে আই এবং জে এর যে সহগগুলো এইগুলা সমান থাকে, তো ওইখান থেকে আমরা মানে দুইটা সমীকরণকে ইকুয়াল করার জন্য একটা সংখ্যা দিয়ে গুণ করছিলাম। জাস্ট তুমি চোখ দিয়ে গুণ করবা, গুণ করে দেখবে অ্যান্সার চলে আসবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আমাদের ভেক্টরের আরেকটু ক্লাস বাকি আছে, আমরা ওটা সামনের দিন দিব। তো তোমরা নিজেদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও ক্লাসগুলা, ওদেরকে একটু শেখার সুযোগ দিও। তো আশা আমাকে জানাইও তোমরা যে ভেক্টরের প্রবলেমগুলো সরলরেখা দিয়ে, সরলরেখার কনসেপ্ট দিয়ে সলভ করে তোমাদের কেমন লাগছে। আশা করি ভালো লাগার কথা, বাট নরমাল নিয়মে করতে গেলে একটু সময় বেশি লাগে, যার জন্য আমি
সরলরেখা তো তুমি করবাই না, হায়ার ম্যাথের জন্য তো তোমার সরলরেখা শিখতেই হবে। ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করে যদি তুমি 2টা সেকেন্ড সময় বাঁচাইতে পারো, তুমি যদি 3টা সেকেন্ড সময় বাঁচাইতে পারো, তোমার উপকার না? এই জন্য আমরা সরলরেখার কনসেপ্টটা দিয়ে দেখাই দিলাম, তোমার ইচ্ছা। আমি ভেক্টরের কনসেপ্ট দিয়েও দেখায় দিছি। আমাদের সামনে আর কিছু ক্লাস, মানে কিছু টপিক বাকি আছে, আমরা একটু ভেক্টরের সংজ্ঞাগুলো দেখবো, শর্তগুলো দেখবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।